রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদি এই চ্যানেলে পুরনো হও তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবে, আর যদি নতুন হও তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আজ আবার চলে এলাম একটি নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। তবে তার আগে তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভকামনা। জানি একটু দেরি হয়ে গেল, কারণ ভেতর থেকে একদমই ভেঙে পড়েছিলাম। আসলে কিছুদিন আগে আমি আমার খুব কাছের একজন মানুষকে হারিয়েছি, তাই আমার মানসিক অবস্থাও ঠিক ছিল না। তবে তোমাদের কথা ভেবে, তোমাদের ভালোবাসার কথা ভেবে নিজেকে কিছুটা শক্ত করে আবার ফিরে এলাম। যাই হোক, চলে আসি আজকের মূল বিষয়। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে রানাঘাট থেকে চায়না বসু। এর আগেও উনি আমাকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, আমি তোমাদের পড়ে শুনিয়েছিলাম। রানাঘাটের ছোট মামা, যে কীর্তন শুনতে ভালোবাসত, অকালেই প্রাণ হারালো। চায়নাদি আমাকে আবার একটি ঘটনা পাঠিয়েছে। আজকের ঘটনাটি আমি তার হয়েই বলছি। হ্যালো সুপর্ণাদি, তুমি কেমন আছো? এর আগেও আমি একটি ঘটনা পাঠিয়েছিলাম, তুমি তোমার চ্যানেলে বলেছিলে। আমি খুব খুশি হয়েছি। আশা করব এই ঘটনাও তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাবে। এই ঘটনাটি আমার নিজের চোখেই দেখা। তখন আমার বয়স 13-14 বছর। আমার বাপের বাড়ি চাকদায়, বিয়ে হয়েছে রানাঘাটে। চাকদায় আমাদের জন্ম, বড় হওয়া, বিয়েও ওখানেই হয়েছে। আমার বিয়ের পর বাবা মারা যান। তারপর আমার ছোট ভাই চাকরি পেয়ে জমি বাড়ি বিক্রি করে মাকে নিয়ে অন্যত্র চলে যায়। আমাদের বাড়িটা ছিল চাকদা স্টেশন থেকে ভেতরে, বলতে গেলে পুরো গ্রাম। আমাদের বাড়িটা রাস্তার একদম ধারে। বাড়ির পেছনে ছিল চওড়া রাস্তা, যেখান দিয়ে গাড়ি ঘোড়া লোকজন চলাচল করত। বাবার মুখেই গল্প শুনেছি যে রাস্তার ওপারটা জমিদারে। আমরা জমিদারের বংশের কাউকে দেখিনি। তারা সব জমি জায়গা বাড়িঘর বেচে অন্য জায়গায় চলে গেছে। আর জমিদারের জায়গা তো আর একটুখানি নয়, বিশাল জায়গা। তার মধ্যে বেশ কিছুটা জায়গা নিয়ে বাস করত জমিদারের বাড়িতে যারা কাজ করত, তাদের বংশধরেরা। তারা একটা পাড়া তৈরি করে নিয়েছিল, আর ওই জায়গায় একটা বিশাল বড় পুকুর ছিল, যেটা খুব গভীর। পুকুরের পাশ দিয়ে ওদের ঘর বাড়ি। আমাদের বাড়ির জানলা দিয়ে না ওদের পুকুর আর কিছুটা ঘর দেখা যেত, কারণ কোনো পাঁচিল তো দেওয়া ছিল না। তাই আমরাও ওই পুকুরে মাঝে মধ্যে স্নান করতে যেতাম। পাড়া প্রতিবেশীরাও স্নান করত। আমাদের বাড়ির পাশে বাড়ি এক ঠাকুমা ছিলেন, যে কিনা প্রতিদিন ওই পুকুরে স্নান করত। তার মির্গি রোগও ছিল। তা ঠাকুমা খুব ভালো মানুষ ছিলেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন, সবার খোঁজও নিতেন। পাড়ার সবাই তাকে ঠাকুমা বলেই ডাকত, ছোট বড় সবাই। এই ঘটনাটি প্রায় 20-25 বছর আগের। তো একদিন আমি ঠাকুমাকে দেখি গামছা নিয়ে পুকুরে স্নান করতে যাচ্ছে। আমি আবার বললাম, ও ঠাকুমা, স্নান করতে যাচ্ছ? ঠাকুমা বলল, হ্যাঁ রে, চান করতে যাচ্ছি। ঠাকুমা সবসময় না সাদা খুলের শাড়ি পরত, পুরো সাদা, কোনো পাড় থাকতো না। তো বিকেলবেলায় শুনি ঠাকুমাকে পাওয়া যাচ্ছে না, স্নান করে বাড়ি ফেরেনি। খোঁজ খোঁজ খোঁজ, কোথাও পাওয়া যায় না। তা আমি যখন গিয়ে বললাম, ঠাকুমাকে তো আমি দেখেছি পুকুরে স্নান করতে যেতে, তখন সবাই পুকুরে নেমে খুঁজতে লাগলো। তার বডিও পাওয়া গেল। বডি দেখে বোঝা গেল যে চান করতে গিয়ে মির্গি রোগ শুরু হয়েছিল, কারণ মুখটা একটু বেঁকে গেছিল। ধারে কাছে কেউ ছিল না যে ধরবে, সেই জন্যেই জলে তলিয়ে যায়। চলে গেলেন ঠাকুমা। তার বেশ 2-1 মাস পরে পুকুর পাড়ের থেকে কান্নার আওয়াজ শোনা গেল। পাড়ার সবাই গেলাম কি হয়েছে জানতে। গিয়ে শুনি ওখানে এক পরিবারের একটি বাচ্চা নিখোঁজ, যার বয়স 5-6 বছর। তাকেও দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজা হলো। পরের দিন সকালে বাচ্চাটির দেহ পুকুরের জলে ভাসতে দেখা যায়। কেউ বুঝতেই পারছে না যে কি হচ্ছে। একই তো গ্রাম, নানান কুসংস্কার, মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেল। এই রকম 6 মাসের মধ্যে আরও একজন নিখোঁজ। কেউ সেরকম পুকুরে স্নান করতেই যেত না,
বলতে গেলে এক প্রকার বন্ধই হয়ে গেল। এর বেশ কয়েকদিন পরেই আমার জ্বর হলো। ঘরের মধ্যেই থাকতাম, বাইরে বেরোতে পারতাম না। তার মধ্যেই শুনতে পেলাম যে অনেকেই নাকি ঠাকুমাকে দেখেছে। আমি সারা দিন ঘরে শুয়ে থাকতে থাকতে না রাতে আর ঘুম আসতো না। একদিন আমার পাশে মা, দিদি সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার আর ঘুম আসছে না। তখন গভীর রাত, কটা বাজে দেখিনি, হঠাৎ জলের আওয়াজ পেলাম। মনে হলো পুকুরে যেন কেউ সাঁতার কাটছে। আমি বিছানা থেকে উঠে জানলার কাছে যাই দেখতে যে কে এত রাতে স্নান করছে। পোস্টের আলোয় পুকুরটা দেখা যেত। দেখলাম একজন মহিলা স্নান করছে, আর পাড়ে একটি বাচ্চা দাঁড়িয়ে দেখছে আর হাততালি দিচ্ছে। এত রাতে স্নান করছে, ভাবলাম ওখানকারই কেউ স্নান করছে। তারপর দেখি স্নান করে পাড়ে উঠে গামছাটা গায়ে দিয়ে একজন মহিলা সাদা শাড়ি পরা এই রাস্তার এপারে আসছে। যত কাছে আসছে তত কেমন যেন আমার চেনা লাগছে। যখন অনেকটা সামনে এলো তখন দেখলাম সেই ঠাকুমাটা। আমি সেই মুহূর্তে না ভুলেই গেছিলাম যে ঠাকুমার নেই। আমি ঠাকুমা বলে ডেকে উঠলাম। আমাদের বাড়ি উঠোন দিয়েই ঠাকুমাদের বাড়ি যেতে হয়। গ্রামে এরকমই ব্যবস্থা, কারুর কোনো পাঁচিল দেওয়া ছিল না। আমি জানলা দিয়ে দেখলাম ঠাকুমা বাড়ির মধ্যে দিয়েই ঢুকে উঠোনের দিকে যেতে। আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বাইরে যাচ্ছি, তখনই মা, দিদি উঠে পড়ে। কি হয়েছে বলে তারা আটকায়, কিন্তু আমি ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছি। এসে দেখি কেউ কোথাও নেই। কোথায় ঠাকুমা? আমি যত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছি ততক্ষণে ঠাকুমা চলে যাওয়া সম্ভব নয়। ঠাকুমা তো আস্তে আস্তে হাঁটে। আমি ঠাকুমা ঠাকুমা বলে ডাকি। মা, দিদি, বাবা, ভাই সব বাইরে চলে আসে, আমাকে ধরে ঘরে নিয়ে যায়। তারপর আমার মনে পড়ে ঠাকুমা আর বেঁচে নেই। তাহলে আমি কাকে দেখলাম? আমার জ্বরটা না আবার ঘুরে এসেছিল। অনেক দিন ভুগেছিলাম। তারপর ঠাকুমার ছেলে সনাতন কাকুকে পাড়ার সবাই বলেছিল গয়ায় গিয়ে পিণ্ডদান করতে। কাকু গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসে। তারপর আর কেউ দেখেনি ঠাকুমাকে। এই ঘটনাটি তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাবে। নতুন বছর, তাই তোমাকে আর তোমার চ্যানেলের সমস্ত সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবে। এই ঘটনাটাই আমাকে লিখে পাঠিয়েছে। সত্যি কথা, ঘটনাটা পড়ার সময় আমার বেশ ভয় লাগছিল, কারণ একজন মৃত মানুষকে এইভাবে দেখা, ওনার সাহস আছে যে আবার বাইরে বেরিয়ে এসে ঠাকুমা বলে ডেকেছে। আমি কিন্তু পারতাম না। আজ এইটুকুই। আবার আসবো কোনো নতুন সত্য ঘটনা নিয়ে। ততদিন তোমরা শোনো, একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো। তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারো। আমার ইমেল হলো raterbibhishika@gmail.com। এটা তলায় ডেসক্রিপশানেও দেওয়া আছে।